আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের কেমিস্ট্রি প্রথম অধ্যায়ের পারমাণবিক গঠন সম্পর্কে জানব। তো আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, যেমন চেয়ার, টেবিল, আমরা নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন, এগুলো আমরা নর্মালি জানি যে আমরা অক্সিজেন, কিংবা পানিকে পানি হিসেবে চিনি, লবণকে লবণ হিসেবে চিনি। কিন্তু আমাদের যে চারপাশে যে সকল বস্তু আছে, সেই বস্তুগুলোকে ভাঙলে পাওয়া যাবে হচ্ছে অণু। বস্তুগুলো কিন্তু তারা এককভাবে তৈরি হলো, তাদের কিন্তু ভাঙলে আরও কিছু অংশ পাওয়া যাবে। বস্তুকে ভাঙলে আপনি পাবেন অণু, বস্তুকে ভাঙলে পাচ্ছেন অণু, এবং অণুকে ভাঙলে আপনি পাবেন পরমাণু। আপনারা বোর্ডে হয়তো কিছু নাম দেখতে পাচ্ছেন, 1 থেকে 20 পর্যন্ত আমি কিছু নাম লিখেছি। এগুলো হচ্ছে যে পরমাণু। বস্তুকে ভাঙলে পাচ্ছেন অণু, অণুকে ভাঙলে পাচ্ছেন পরমাণু, আর পরমাণুকে ভাঙলে আবার কিছু মূল কণিকা পাওয়া যায়। মূল কণিকা বা মৌলিক কণিকা যেটাকে বলে, মৌলিক কণিকা। তো দেখেন, নর্মালি আপনি যে পানি খাচ্ছেন, পানিটা কি? পানিটা হচ্ছে H2O বা হাইড্রোজেন অক্সাইড। যেটা লবণ, আপনি যে লবণ খাচ্ছেন, পানি খাচ্ছেন H2O, লবণ খাচ্ছেন NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এখানে দুইটা জিনিস আছে, সোডিয়াম আছে, ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কিন্তু আপনি যদি না জানতেন, কেমিস্ট্রি না পড়তেন, তখন আপনি এই জিনিসটা জানতেন না যে আপনি লবণ খাচ্ছেন, হ্যাঁ লবণ দেখতে সাদা দানাদার, এতটুকু জানতেন, যেটা নর্মালি সব মানুষই জানে। যখন আপনি কেমিস্ট্রি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন সোডিয়াম হচ্ছে পর্যায় সারণীর 11 নম্বর মৌল, একটা মৌল বা এটা একটা পরমাণু। পৃথিবীতে 118টি মৌল আবিষ্কার করা হয়েছে, এগুলাকে বিজ্ঞানীরা পর্যায় সারণীতে স্থান দিয়েছেন। যেমন আপনি যে ক্লাসে পড়েন, আপনার ডিপার্টমেন্ট সেম হতে পারে কিন্তু সেমিস্টার আলাদা, তারা কিন্তু আলাদা ক্লাসে বসবে। আপনি আপনার ক্লাসে বসেন, আপনাদের আলাদা আলাদা যেমন ঘর মানে রুম থাকে। এই পুরো বিল্ডিংটাকে আপনি যদি একটা পরমাণুর সাথে তুলনা করেন, তখন মনে করেন এটা হচ্ছে সোডিয়াম, পুরো বিল্ডিংটা হচ্ছে আমার সোডিয়াম। তো সোডিয়ামের বা পুরো বিল্ডিংটাকে আমি এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই কলেজের NIT কলেজের যে বিল্ডিংটা, এটার মধ্যে কিন্তু আলাদা আলাদা ফ্লোর আছে, আলাদা আলাদা রুম আছে। তো আপনার জন্য যে রুমটা বরাদ্দ হয়েছে, আপনি কিন্তু ঠিক সেই রুমটাতে বসেন, আপনি কিন্তু অন্যটাতে বসেন না। তো এখানে সেগুলোর একটা নির্দিষ্ট সিরিয়াল আছে, যেমন আপনার একটা বোর্ড রোল আছে, এই রোল অনুযায়ী বসেন। বা আপনার ক্লাসের যে রোল আছে, রোলটা কি, ধরেন আপনার রোল হচ্ছে 5, আপনাকে ওই 5-এই ডাকা হবে। তো এখানেও 1 থেকে আমাদের 118 পর্যন্ত মৌল আছে, তো সেগুলোতে এতগুলো তো আমাদের মুখস্থ রাখা সম্ভব না, তাই না? তো 1 থেকে আপনাকে এই 20 পর্যন্ত মৌল অন্তত মুখস্থ রাখতেই হবে, অন্তত 1 থেকে 20। তারপরে কিছু কিছু মৌল আছে যেগুলো আমাদের জানতে হয়। তো এখানে এই মৌলগুলোর নাম মুখস্থ রাখার আরেকটা কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয়, বা এটার উপর নির্ভর করে আপনি যৌগ তৈরি করতে পারবেন। যৌগটা কিভাবে তৈরি হয়েছে, তার যোজনী কত, সেগুলো আপনি জানতে পারবেন। তো আপনি যখন 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো মুখস্থ করবেন, তো সেখানে আপনি বলবেন না যে 1-এ হাইড্রোজেন, 2-এ হিলিয়াম, 3-এ লিথিয়াম, এভাবে না। আপনি পড়েন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, 5টা পড়লেন। পড়ার পর আপনি আবার অন্য 5টা পড়েন, 6 থেকে 10 পর্যন্ত পড়েন। এখন হইল কয়টা? 10টা। এখন আপনি এই 10টাকে লিখেন, খাতা কয়েকবার লিখেন, লিখে তারপর আবার 5টা পড়েন। এভাবে এভাবে করে আপনাকে মুখস্থ করতে হবে না যে 7-এ কত, ওই 17-তে কত। যখন আপনার মুখস্থ হয়ে যাবে এই 20টা, তখন আপনি নিজেই হয়তো বা একটু প্রথম দিকে গুনতে হবে, তারপর আস্তে আস্তে চর্চা হয়ে যাবে। তো আশা করি মৌলগুলোর নাম আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, বা আপনাদের বইতেই আছে। আপনাদের যে প্রথম অধ্যায়টা আছে, সেই প্রথম অধ্যায় 33 নম্বর অধ্যায়, 33 নম্বর পৃষ্ঠাতেই দেখবেন মৌলগুলোর নাম দেওয়া আছে। তো এখন ইম্পর্ট্যান্ট কিছু জিনিস হচ্ছে যে অরবিটাল, তারপরে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখব।
ইলেকট্রন বিন্যাস, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখি আগে, কারণ এটা হচ্ছে। আর এতক্ষণে যে একটু আগে যেটা বললাম যে যে 1 থেকে 20 পর্যন্ত আছে বা এর চেয়ে বেশি বেশি আরও আছে 118 পর্যন্ত, এগুলাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এগুলাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। একটা মৌলের মনে করেন ধরেন আমি 11 নম্বর মৌলটা নিব, 11 নম্বর আছে আমার সোডিয়াম। ও সাইডে যেগুলো ছিল আমি লিখেছিলাম এইভাবে, সোডিয়াম এন এ, এটা হচ্ছে 11 নম্বর মৌল। কে আছে? সোডিয়াম। তার এটাকে সাইডে যেগুলো লেখা ব্র্যাকেট এগুলাকে বলা হয় প্রতীক। এগুলাকে বলা হয় প্রতীক। প্রতিটা মৌলেরই প্রতীক থাকে, মানে তাকে সংক্ষেপে যেন চেনা যায়। তো এখানে সোডিয়ামে বলতে পারেন যে অ্যাস হওয়ার কথা ছিল, তো সালফারকে আমি অ্যাস দিয়ে প্রকাশ করছি। এখন আমি সোডিয়ামকে যদি অ্যাস দিয়ে প্রকাশ করি তখন মিলে যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটার ল্যাটিন নাম ব্যবহার করা হয়েছে। নাট্রিয়াম থেকে আসছে এন এ, নাট্রিয়াম থেকে আসছে এন এ। আবার পটাশিয়াম, পটাশিয়ামকে পি লিখি নেই, কারণ পিতে হচ্ছে ফসফরাস, 15 নম্বর মৌল। পটাশিয়াম হচ্ছে কে, মানে ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। তো এখন যেটা বলছিলাম, ইলেকট্রন বিন্যাস করতে যাব। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রয়োজন। এই যে আমার সিরিয়ালটা, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। আর একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত হয়। মাঝে মধ্যে পরবর্তীতে যখন যৌগ গঠন করবে তখন ইলেকট্রন কমে বা বাড়ে, সেটা অন্য কথা। কিন্তু আমি যখন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব, পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। এমনকি প্রোটন সংখ্যাও তত, প্রোটন সংখ্যা ততই। পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সেম। এখন দেখতেছি আমরা যে ধরি আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো ইলেকট্রন বিন্যাস করতে গেলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাচ্ছি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? অবশ্যই 11। এখন বুঝতে পারতেছেন না যে ইলেকট্রন সংখ্যাটা কি? কিছুক্ষণ আগে বলেছিলাম একটা পরমাণুকে ভাঙলে, একটা বস্তুকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে যে মৌলিক কণিকা পাওয়া যায় তার মধ্যে আছে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা। ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ধরেন একটা পরমাণু, এটা হচ্ছে সোডিয়াম, একটা নিউক্লিয়াস থাকবে, মানে কেন্দ্র। সোডিয়ামের কেন্দ্র থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন। প্রোটন বলতে এই যে পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত, প্রোটন সংখ্যা তত আমরা বলছি। তাই প্রোটন সংখ্যাগুলো মাঝে থাকে। প্রোটন সংখ্যা হচ্ছে ধনাত্মক, কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? একই, কিন্তু 11ই। ইলেকট্রন সংখ্যা 11। সেই 11টা ইলেকট্রন কি করবো? চারদিকে ঘুরবো, চারদিকে ঘুরবো। এখন দেখেন ঘর আমি 3টা নিছি, কেন নিয়েছি সেটা একটু পরে বলতেছি। তো এখন যে 11টা ইলেকট্রন চারদিকে ঘুরবে সেটা আমি দেখাচ্ছি। ধরেন আমি পুরো আমাদের যে বিল্ডিংটা, এনআইটির যে বিল্ডিংটা, এটাকে আমি ধরলাম পুরো পরমাণু মডেলটা। পরমাণু মডেলটা ধরলে প্রথমে ধরেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। প্রতিটা ফ্লোরে কি আছে? আবার রুম আছে না? এখন ইলেকট্রন কি করবে এখানে? এক্ষেত্রে আপনার যে এই ফ্লোরগুলোতে যাওয়ার নিয়ম হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটা রুম, সেকেন্ড ফ্লোরে 2টা রুম, 2s 2p, থার্ড ফ্লোরে 3টা রুম, 3d। ফার্স্ট ফ্লোরে যখন সে যাবে তখন কয়টা যাবে তারও তো কথা আছে। প্রতিটা রুমে সর্বোচ্চ 2জন করে থাকতে পারে। প্রতিটা রুমে কয়জন করে থাকতে পারে? 2টা করে, 2জন করে, মানে 2টা করে ইলেকট্রন থাকতে পারবে। তো এখানে কয়জন যেতে পারবে? 2জন। 2জন যেতে পারলে এসে, তাহলে এসে যাচ্ছে কয়টা? এসে ইলেকট্রন যাবে 2টা, পিতে যাবে
দুইটা, তাই না? না, দুইটা না, পিতে যাবে 6টা, কারণ পি একটা, পিতে এখানে ঘর আছে, আবার মনে করেন ঘর একটা, কিন্তু সেখানে আবার খাট আছে ধরেন আলাদা আলাদা মেসের মতো মনে করেন যদি, তো এখানে আবার খাট মনে করেন আছে কিছু, দুইটা, প্রতিটা খাটে 3টা খাট আছে, পিতে খাট থাকে 3টা, তো সেখানে প্রতিটা খাটে 2জন করে যায়, তো তখন 2জন করে গেলে 3 দুগুণে কত হয়? 6। ডিতে যাবে 10টা, এফে যাবে 14টা। তো এখানে এই যে এস, পি, ডি, এফ লিখলাম, আবার 1 2 3 লিখলাম। এটা কেন? এটা হচ্ছে যে 1 2 3 এগুলো হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আর এস, পি, ডি এগুলো হচ্ছে রুম নাম্বার। ধরেন 701, 803 এরকম রুম নাম্বার থাকে না, এটা হচ্ছে রুম নাম্বার, 3S, 3P নাম্বার রুম, 3D নাম্বার রুম, এরকম। তো এখানে আমি যখন সোডিয়ামটাকে ইলেকট্রন বিন্যাস করব, Na সোডিয়াম কত? 11। ফার্স্টে প্রথম ফ্লোরে আমার 1s ফ্লোরে ইলেকট্রন যেতে পারে কয়টা? 2টা, নিলাম আমি 2টা। তারপরে আসবে, সে তো 2টাই নিতে পারে সর্বোচ্চ, তার বেশি তো নিতে পারে না, তাহলে ইলেকট্রনগুলো পরেগুলো কোথায় যাবে? পরেগুলো যাবে পরের রুমে, 2sa, এসেও কিন্তু আবার 2টাই যেতে পারে, বেশি যেতে পারবে না। 2pতে কয়টা যেতে পারে? 6টা। এখন কয়টা ইলেকট্রন হয়েছে দেখেন তো, 2 2 4 আর 6 10, কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? 11টা, আরও একটা বাকি থেকে যায় না? তাহলে পরে 1s 2s 2p 3s, তার মানে আমাদের পরের ইলেকট্রনটা যাচ্ছে কোথায়? 3s-এ। এখন দেখেন প্রথম ঘরে কয়টা ইলেকট্রন? 2টা। দ্বিতীয় ঘরে কয়টা ইলেকট্রন? 6 আর 2 8, তৃতীয় ঘরে 1টা। এবার আমরা যদি এই ডায়াগ্রামের মধ্যে সাজাই, তো এটা আমার সোডিয়ামের যে নিউক্লিয়াস, তারপরে যে ঘরগুলো আছে এগুলাকে বলা হয় কক্ষপথ বা অরবিট। কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা অরবিট বলা হয়। তো এই কক্ষপথ বা অরবিটের ভিতরে প্রথমে ছিল কয়টা ইলেকট্রন? 2টা, প্রথম ঘরে 2টা, আমি দিলাম 2টা। দ্বিতীয় ঘরে কয়টা? এটা দেখবেন না, দেখবেন কি টোটাল কয়টা আছে, এসপি মিলায় কয়টা আছে। এখানে টোটাল আছে কয়টা? 8টা। তো 8টাকে প্রথম আপনি একটা করে সাজান, একটা করে সাজাইলেন, মানে 4টা নিলেন, নিয়ে ওর ঘরে আবার এসে যে ছিল 2টা মনে করেন, পি এর এখানে 2টা নিলেন, এখানে 2টা, এখানে 2টা, হইল কয়টা আমাদের? 8টা, সরি 10টা। আর একটা বাকি থেকে যায় না, এটা নিলাম আমরা এখানে। এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ডায়াগ্রাম, মানে কিভাবে ঘুরতেছে ইলেকট্রনগুলো, কিভাবে ঘুরতেছে। এটা হলো পরমাণু। কিছুক্ষণ আগে বলেছিলাম যে লবণ যে আমরা খাই সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইড লবণের সোডিয়াম কিন্তু এই সোডিয়ামটা কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় সেটা দেখালাম। যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কত? 11। এটা কিভাবে যাবে? প্রথমে যাবে 1s এর ঘরে, তারপরে যাবে 2s এর ঘরে, তারপর যাবে 2p এর ঘরে, 3s 3p 3d, এভাবে যাবে। আবার মনে করেন আমরা ক্লোরিনকে যদি করি, ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন কত? 17 নম্বর মৌল। তো যদি 17 নম্বর মৌল হয় তাহলে আমি ওই এরকমভাবে করি, 1s 2 2s 2, কয়টা আছে? 4টা, আমার আরও লাগবে 13টা। তো 2p, যতক্ষণ না আমার শেষ হবে ইলেকট্রন ততক্ষণ পর্যন্ত আমরা যেতে থাকবো। 2p 6, কয়টা হয়েছে? 10টা। 3s 2 10 11 12, তাহলে 3p 5, হয়ে গেল কয়টা? 17টা। আবার ধরি আমরা অক্সিজেন করব, যেটা আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেটা আমরা উদ্ভিদ থেকে কি গ্রহণ করি? অক্সিজেন। আর আমরা যে ত্যাগ করি সেটা কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন, 2টা অক্সিজেন হয়েছে, তো কার্বন ডাই অক্সাইড। আর আমরা যে নিঃশ্বাসের সেটা অণু আকারে থাকে, 2টা অক্সিজেন মিলে হয় একটা অক্সিজেন অণু।
তো অক্সিজেন যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই, অক্সিজেন হচ্ছে 8 নাম্বার মৌল। তো 8 নাম্বার মৌল হয়তো তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 8 হবে। তো ইলেকট্রন সংখ্যা যেহেতু, সেটাকে আমরা বিন্যাস করি, এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। তো এখানে 1s 2 2s 2 কয়টা হয়েছে? 4টা। আমার লাগে কয়টা? 8টা। তাহলে 2p কয়টা হবে? 4। 4 আর 2 6, 6 আর 2 8। আমার কিন্তু পিতে 6টা থাকতে পারে, তবে আমার যদি কম হয় তা সেক্ষেত্রে আমি কম নিব। আবার ধরেন অ্যালুমিনিয়াম যদি করি, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। 1s 2 2s 2 2p 2 দিয়ে 4 6, কত হলো? 10। আর লাগে কয়টা? 3টা। তো 3s এ কয়টা যেতে পারে? 2টা। হলো আমার 12, 3p1। এভাবে করে আপনারা 1 থেকে 17 পর্যন্ত এই নিয়মে করবেন। করার পরে 18 নম্বর পর্যন্ত এই নিয়মে করতে পারেন, কিন্তু 19 নম্বর এসে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি দেখাচ্ছি। 19-এ যে পটাশিয়াম, যখন পটাশিয়ামকে আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাব, ধরুন 1s 2 2s 2 2p 6 3s 2, কয়টা হয়েছে? 4 আর 2 6 6 6, সরি, কয়টা হয়েছে? 2 দিয়ে 4 আর 6 10 আর 2 12। আমাদের লাগতেছে কয়টা? আরও 7টা লাগবে। তো 7টা লাগলে 3p-তে যাবে। এখন 3p-তে 6টা, 4s 4p 4d 4f পর্যন্ত যায়। তো এখানে আমার হলো এখন 18টা হয়েছে। এখন কথা হচ্ছে আমার 3p এর পরে কত? 3d। তার মানে আরেকটা ইলেকট্রন আমার নিশ্চিন্তে 3d-তে যাবে, তাই না? না, 3d-তে যাবে না, সে আগে 4s-এ যাবে। কোথায় যাবে? 4s-এ। এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে কেন, আমার তো এটা 3rd ফ্লোর, তার মানে আমার 3rd ফ্লোরে আগে ইলেকট্রনটা যাওয়ার কথা। কিন্তু সে 3rd ফ্লোরে ইলেকট্রনটা আগে যাবে না, কারণ সে আগে সেখানেই যাবে যেখানে নিম্ন শক্তির স্তর। নিম্ন শক্তি স্তর মানে ধরেন আপনি উঠতেছেন, উঠতে উঠতে এই যে আমরা এখন আসছি কোথায়? 804 নম্বর রুমে। তো এখন আমি যদি ধরেন উঠতেছি, উঠতে উঠতে আমার 801 নম্বর রুম সামনে, কিন্তু 815 নম্বর রুম আমার আরও অনেকটা দূরে। তারপর আমি একটা সিঁড়ি পার হলে আমি 901 নম্বর রুমে যেতে পারতেছি যতটা তাড়াতাড়ি, 815 নম্বর রুম আমার ততটা দেরি হচ্ছে। তখন আমি কি করব? আগে 901-এ যাব? 901-এ যাওয়াটা আমার জন্য কম শক্তির হবে না ইয়েটা 815-তে যাওয়াটা বেশি কম শক্তির হবে? অবশ্যই 901-এ। তো আমি সিঁড়ি পার হয়ে 901-এ যাব, কিন্তু 815-তে যাব না, কারণ এখানে আমার বেশি শক্তি খরচ হবে। তো এখানে ব্যাপারটা এরকম যে সে 3d-তে যখন যাবে না 4s-এ যাবে আগে। ধরেন 3d নিয়ে কাজ করি আমরা। এটা হলো n+l নীতি, যেটা আফবাউ নীতি বা n+l। আমাদের যে আফবাউ নীতি আছে, সে আফবাউ নীতিটা হলো যে n+l এর মান যার বেশি সে উচ্চ শক্তির স্তর, আর উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করে, আগে প্রবেশ করবে নিম্ন শক্তির স্তরে। তো এখানে আমরা n+l করব। n কে l কে, এখন কথা হচ্ছে n কে আর lটা কে। l হচ্ছে এই যে spdf, এগুলো হচ্ছে l। spdf কে l সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যা যখন পড়াবো তখন জানবেন। তো এখন আপাতত আমরা কোয়ান্টাম সংখ্যা যাচ্ছি না, যেহেতু অবশ্য পড়ানো আগের দরকার ছিল আমার, তো তবু আমি ওটা স্কিপ করে রাখছি। আগে আমি ইলেকট্রন বিন্যাসটা পড়াচ্ছি আজকে। তো এখন আপাতত জানেন আপনার সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয়, যে ইয়াগুলো আছে l s p d f।
বা অরবিটাল বলা হয় এগুলাকে, অরবিটাল, অরবিটাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে কোয়ান্টাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4 এগুলা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো 1 2 3, মানে n দিয়ে প্রকাশ করে, ন্যাচারাল নাম্বার n দিয়ে প্রকাশ করে। এখন 3d এর ক্ষেত্রে n কত? 3d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, l এর মান কত? এখন বলবেন l তো আমার এই যে 2 6 10 14 এটা না, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এটা কি ইলেকট্রন সংখ্যা, যে s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, p তে কয়টা? 6টা, d তে কয়টা? 10টা, f এ কয়টা? 14টা। কিন্তু তাদের একটা মান আছে, তাদের মানটা হচ্ছে s এর মান 0 থেকে গুনতে শুরু করবেন, 1 2 3, 0 1 2 3। যখন আপনি 3d করতেছেন s p d f এরকম ভাবে গুনেন, তো s হচ্ছে কি 0, p হচ্ছে 1, d হচ্ছে 2, তার মানে d এর মান কত? 2, আর d টাই হচ্ছে l, তাহলে l সমান লিখতে পারি 2। সুতরাং n প্লাস l ইকুয়াল 3 প্লাস 2 সমান 5। আর যখন আমি 4s করব, n এর মান কত? n এর মান 4, l এর মান কত? s মানে 0, l এর মান 0। সুতরাং n প্লাস l সমান হবে 4 প্লাস 0 মানে 4। এখন তাহলে বলেন 3d বড় উচ্চ শক্তির স্তর নাকি 4s উচ্চ শক্তির স্তর? যাদের মান n প্লাস l এর মান যারটা বড় হবে সে হবে উচ্চ শক্তির স্তর। তার মানে 3d এর মান হচ্ছে 5, 4s এর মান হচ্ছে 4, তার মানে এখানে উচ্চ শক্তির স্তর হচ্ছে 3d। তাই ইলেকট্রন এখানে 3d তে যাওয়ার কথা থাকলো, সে 3d তে যাবে না, যাবে 4s এ আগে যাবে। যখন 4s এ 2টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে তখন সে 3d তে আসবে, 4s এর ইলেকট্রন পূর্ণ হয়ে গেলে 3d তে আসবে। এটা একটা ব্যতিক্রম, এই জন্য পরীক্ষার সময় এটা আসে। আরেকটা ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম হলো 24, আমি 20 পর্যন্ত পড়তে বলছিলাম, কিন্তু আপনাদের আরেকটু পড়তে হবে। ক্রোমিয়াম 24, তারপরে কপার 29, জিঙ্ক 30। তো ক্রোমিয়াম 24 একটু মুখস্থ রাখবেন কষ্ট করে, ক্রোমিয়াম 24, কপার 29, জিঙ্ক 30। ক্রোমিয়ামটা আমি যখন করব, দেখেন 1s 2 2s 2 2p6 3s 2 3p6। এখন আমাদের ইলেকট্রনটা কয়টা হয়েছে? 2 2 4 6 10 11 12 আর 6 18। আমার লাগে কয়টা? আরও লাগে 6টা। তো আমি 4s এ নিলাম 2টা, কারণ আমার আগে 4s পূর্ণ করতে হবে, একটু আগে বলছি 4sটাকে 2টা হইলে তারপর 3d তে আসতে পারবে। কয়টা হয়েছে? 20টা হয়ে গেছে। 3d তে আমি কয়টা নেব? 4টা, হয়ে গেছে 24টা, ঠিক না? কিন্তু না, কথা হচ্ছে এখানেই। দেখেন s ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা, p তে কয়টা? 6টা, d তে কয়টা? 10টা, f এ কয়টা? 14টা। এখন s এ যখন 2টা ইলেকট্রন থাকবে, s অরবিটালে যখন 2টা ইলেকট্রন থাকবে, সে মানে শক্তিশালী হবে। সবাই কি চায়? শক্তিশালী হতে চায় না, কেউ দুর্বল থাকতে চায়? তো s এ যখন 2টা ইলেকট্রন থাকে সে শক্তিশালী হয়, p তে 6টা থাকলে সে শক্তিশালী হয়, d তে 10টা থাকলে সে শক্তিশালী হয়, f এ 14টা থাকলে সেও শক্তিশালী হয়। কিন্তু যখন তাদের মধ্যে অর্ধেক অর্ধেক ইলেকট্রন থাকে, মানে পূর্ণ, সব পিতে 6টা থাকলে সে পূর্ণ থাকে শক্তিশালী, আবার অর্ধপূর্ণ মানে অর্ধেক, যদি অর্ধেক অর্ধেকও থাকে তখনও তারা শক্তিশালী থাকে। যেমন ডিতে কয়টা থাকে? 10টা, 10টা থাকলে সে পূর্ণ হলে শক্তিশালী। আবার যদি আপনি 5টা দেন তখনও সে শক্তিশালী হবে। তখন কি করবে? এই ডি এস এর সাথে সমঝোতা করবে, সমঝোতা করে বলবে যে তোমার তো 2টা, যদি একটা দিয়ে দাও আমাকে, আমার 5টা হবে, আমি শক্তিশালী হব, আর তোমার একটা হলে তুমিও শক্তিশালী।
আর এখন কি S একাই শক্তিশালী, ডিটা শক্তিশালী না, তখন তারা সমঝোতার মাধ্যমে ওকে ওর কাছে একটা ইলেকট্রন রাখবে আর একটা ইলেকট্রন ওকে দিয়ে পরে 5টা বানাবে, ও শক্তিশালী হয়ে গেল। আবার আসে আমরা কপারের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 20টা আর 9টা, এটা হয়েছে 29টা, এ আমাদের 29টা। এখন আবার দেখেন ওর যদি আরেকটা হয় তাহলে 10টা হয়ে যায় না? তখন কি করব, ওরে সেই আবার সমঝোতার মাধ্যমে ওরে একটা দিবে আর ও নিজের কাছে 10টা নিবে। জিঙ্কটাও সেম এরকমভাবে পূর্ণ করবেন। ক্লিয়ার? আজকের মতো এখানে থাকুক, আপনারা ইলেকট্রন বিন্যাসগুলো শিখেন আগে। নেক্সট ক্লাসে আমরা আরও এখানে দেখেন অরবিট কোনটা আমাদের, অরবিট হচ্ছে যে 1 2 3, এগুলো হচ্ছে অরবিট। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? এন দিয়ে। আর SPDF কি? অরবিটাল, মানে সে কোন ঘরে আছে, কোন ফ্লোরে আছে সেটা হচ্ছে অরবিট, আর কোন ঘরে আছে বা কোন রুমে আছে সেটা হচ্ছে অরবিটাল। SPDF এগুলো হচ্ছে অরবিটাল, মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা সবচেয়ে বেশি 95% যেখানে বেশি সেটাকে বলা হয়, সেই অঞ্চলটাকে বলা হয়, সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে বলা হবে অরবিটাল। এগুলোকে বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি সবাই পারবেন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা ইলেকট্রন বিন্যাসটা ভালো করে শিখলে নেক্সট ক্লাসে আমরা যে আমাদের ইয়াটা আছে অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে, আর অরবিটালের পার্থক্য, মৌলিক কণিকা, কোয়ান্টাম সংখ্যা, সেগুলো আমরা শিখবো। তো আপাতত আমরা যে আছে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো আছে, ইলেকট্রন আগে পরমাণুর নামগুলো মুখস্থ করব, তারপর ইলেকট্রন বিন্যাসটা করব, তাহলে দেখা যাবে আমাদের পরবর্তীতে যৌগ তৈরি করতেও অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে।